নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জেনেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে তাও আপনারা নিশ্চয়ই জানেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে যেভাবে লিপ্ত হয়েছিল বা লিপ্ত আছে, একেবারে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে, সেটিকে কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে তাদের এই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাতে পারি, কিন্তু একই সঙ্গে তিনটি প্রশ্ন। শুধুমাত্র বিভিন্ন পর্যায়ের কমিটি বিলুপ্ত করেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের যে ফাদার বা মাদার সংগঠন এনসিপিরও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে? দুই, এনসিপিও কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো নিঃশেষ অবস্থায় যেতে চলেছে? তিন, এইগুলোর জন্য দায়ী কারা অথবা কে? চার, কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নেতাকর্মীরা এতটা বেপরোয়া হয়ে উঠল এবং উঠছে সারা দেশে? আমরা জানি যে সবশেষ যে ঘটনাটি, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেত্রীর বাড়িতে 1 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতা রিয়াদ সহ তার সাঙ্গপাঙ্গদের মাধ্যমে। 10 লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছেও এবং আরও 50 লাখ টাকা চাঁদা নিতে তারা একদিন আগে সেখানে গিয়েছিল। পুলিশ হাতে আটক হলো, রিমান্ডে নেওয়া হলো। যাই হোক, এই বিষয়টি নিয়ে তারা অর্থাৎ কেন্দ্রীয় কমিটির জরুরি সংবাদ সম্মেলন ডাকলো, তারা বক্তব্য দিল। মজার বিষয় হচ্ছে, এই সংগঠনের যিনি কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, তিনি তার বক্তব্যে বেশ হাস্যকর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন। যেমন তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ব্যানারকে পরাজিত রাজনৈতিক শক্তি ও কিছু বিপথগামী ব্যক্তি ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। এই প্ল্যাটফর্মের ভাবমূর্তি রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলোর শেল্টারে অপকর্ম চলছে। জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপথগামী হয়েছে। এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। স্বীকার করে নিয়েছে নিয়ন্ত্রণ করা অসম্ভব, এর জন্য সাধুবাদ। কিন্তু এর আগে তারা কি বলল? পরাজিত শক্তি মানে কি? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কী করছে? তারা গিয়ে উস্কানি দিচ্ছে যে চাঁদাবাজি করো, দখলবাজি করো। আর চাঁদাবাজি করো, দখলবাজি করো বললেই তারা চাঁদাবাজি দখলবাজিতে নেমে পড়বে। একেবারে মানে ছেলেমি কথাবার্তা। এগুলো বলে সাধারণ মানুষের কোনো ধরনের আস্থা তারা অর্জন করতে পারবে না, কখনো পারার কথাও নয়। বিষয়টি হচ্ছে যে এই বৈষম্য বিরোধীদের যে আন্দোলন বা অভ্যুত্থান, সেখান থেকে তাদের প্রতি তো মানুষের একটি সম্মানের জায়গা তৈরি হয়েছিল, শ্রদ্ধা কিংবা স্নেহের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু 1 বছর পরে এসে নয়, মাত্র 1 মাস বা 2 মাস পর থেকেই, 5 আগস্টের 1 মাস বা 2 মাস পর থেকেই মানুষ অতিষ্ঠ হওয়া শুরু করে দিয়েছেন। ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, হেন কোনো অপকর্ম নেই। নারী কেলেঙ্কারি রয়েছে, আমি আর সে বিষয়ে বলতে চাচ্ছি না। যাতে এই বৈষম্য বিরোধী কিংবা জাতীয় গণতান্ত্রিক সংসদ না কি আর একটা তারা তৈরি করেছে, অথবা তাদের যে মাদার বা ফাদার সংগঠন এনসিপির নেতাকর্মীরা, অনেকেই জড়িত, কিন্তু কাজের কাজ তারা কিছুই করেনি। তারা শুনেও দেখেও না শোনার না দেখার ভাব করে বসেছিল। এবং এমনকি এই অপকর্মে যারা জড়িত তাদের কেউ কেউ আবার টর্চার সেলও তৈরি করেছিল চাঁদার দাবিতে। যারা যখন চাঁদা দিবে না তাদেরকে টর্চার করত। প্রশ্ন হচ্ছে, কেন এই অভ্যুত্থানের নায়কেরা, এই অভ্যুত্থানের নেতৃত্বরা এতটা বেপরোয়া হয়ে উঠল? খুব সহজ কারণটি হচ্ছে, মনে করুন যে সিপিবি
কমিউনিস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অথবা বাসদ, জাসদ অথবা অন্যান্য আরও ছাত্র সংগঠন আছে, এদের তারা কি চাঁদা দাবি করতে যায়? কখনো যায় না। কেন যায় না? তারা জানে তারা শক্তিমত্তার চর্চা করে না, অথবা তারা গেলেই কি চাঁদা দিয়ে দেয়? দেয় না। তার কারণ মানুষ জানে যে তাদের অবৈধ শক্তি নেই। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা নিজেদেরকে মানুষের সামনে এমনভাবে প্রকাশ করেছে, উন্মোচন করেছে যে তারা অসীম শক্তির অধিকারী। এবং তৃণমূলের নেতাকর্মীরাও জেনে গেছেন যে তাদের নেতারা অসীম ক্ষমতার অধিকারী, তাই তারাও ক্ষমতার অধিকারী। শক্তি মানেই অপকর্মের আধার। তারা জানে যে তাদের সঙ্গে রাষ্ট্রযন্ত্র রয়েছে। এই শক্তির পরিচয় কিভাবে ঘটল মানুষের সামনে খুব দ্রুততার সঙ্গে? এমনি জানতো যে অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, তারপর থেকে তাদের প্রতি একটা ভয় ভীতি কেন মানুষের সৃষ্টি হলো? মব ভায়োলেন্সের মাধ্যমে। তারা সব ধরনের মব ভায়োলেন্সের নেতৃত্ব দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, বুলডোজার দিয়ে 32 নম্বর থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। মব হামলার পর যারা আটক হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আবার পুলিশের কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে। যারা চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে তাদেরকে ছিনিয়ে আনা হয়েছে। মুক্তিযুদ্ধের মতো আমাদের যে অস্তিত্বের জায়গাটি, সেটিকেও তারা চ্যালেঞ্জ করেছে। গণমাধ্যমের উপর হামলে পড়েছে, সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে এনসিপির নেতারা। সিনিয়র রাজনীতিবিদদের সম্মান না করা, এমনভাবে কথা বলা যে তারাই সর্বে সর্বা। সরকারে তাদের প্রতিনিধি রয়েছে, এখনও পর্যন্ত দুইজন উপদেষ্টা রয়েছে। সেই দুইজন উপদেষ্টার সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ডকে আবার সাফাই দিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সরকারের অন্যান্য উপদেষ্টা। এনসিপির নেতাকর্মীরা এটাও তাদের নেতাকর্মীদের সামনে তুলে ধরেছে যে তাদের কাছে অঢেল অস্ত্রের সম্ভার রয়েছে। এবং তারা এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রোটোকল নিয়ে। সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ সদস্য, নৌবাহিনীর সদস্য, কোস্টগার্ড, র্যাব, এমন কোনো বাহিনী নেই যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সদা প্রস্তুত নয়। এবং এই যে তারা পুলিশি প্রহরায় বা সেনা সদস্যদের প্রহরায় সমাবেশ করছে গোপালগঞ্জের ঘটনার পরে, তা কিন্তু নয়। তারা আরও অনেক আগে থেকেই 5 আগস্টের পর থেকে যখনও পর্যন্ত এনসিপি গঠন হয়নি, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল গণসংযোগের জন্য, রাজনৈতিক দল করার একটি প্রস্তুতির জায়গা থেকে। সেখানেও তারা এই ধরনের পাহারা পেয়েছে। এবং 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে তারা প্রমাণ করেছে যে তারাই সর্বে সর্বা। তারা যা বলে তাই হয়। যে কোনো দাবি আদায়ে তাদের বিন্দুমাত্র সময় লাগে না। এবার প্রশ্ন হচ্ছে, এনসিপির অবস্থাও কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো হবে? আমি অনেকটা নিশ্চিত। এটা ইতিহাস বলে। পৃথিবীর বুকে অতি দানবীয়, অতি বিরাটকায় ডাইনোসরও কিন্তু খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। এইসব ক্ষমতার প্রদর্শন যারা করেন অতি অল্প সময়ের জন্য, মানে অতি অল্প সময়ের মধ্যে যারা শক্তিমত্তার পরিচয় তুলে ধরে ব্যাপকভাবে, অতি অল্প সময়ের মধ্যেও তারা আবার বিলুপ্তির মধ্যে চলে যায়। প্রশ্ন হচ্ছে, দায়ী তাহলে কারা? 1 নম্বর দায়ী ব্যক্তি হচ্ছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই ছাত্রদেরকে তার ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছেন এবং তিনি এই ছাত্রদেরকে অভিহিত করেছেন তার নিয়োগকর্তা হিসেবে। জনমানুষের প্রতিনিধিত্ব বা জনমানুষের প্রতিনিধি হয়ে তিনি সরকারে বসেননি, এটি তিনি নিজেই জানিয়েছেন। তার নিয়োগকর্তা ছাত্ররা। সেখান থেকে ছাত্ররা নিজেদেরকে অসীম ক্ষমতার অধিকারী মনে করতে শুরু করলো আরও এক দফায়। এবং 2 নম্বর হচ্ছে, এই ছাত্রদের যে বিপদগামী করে তোলা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে
ফ্রান্সের মতন কিছু বিদেশি রাষ্ট্র থেকে যারা ওহী নাজিল করছেন নিজেদেরকে ডিপ স্টেটের খেলোয়াড় হিসেবে, এই ছাত্র থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের উপরে তাদের নানান ধরনের নির্দেশ, অনুরোধ, উপদেশ, পরামর্শ, হুকুম যাই বলে না কেন তারা দিয়ে আসছে, এবং সরকার এবং এই ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো সেই নির্দেশগুলো পালন করছে দেশ ধ্বংসের খেলায়। আমরা এমনটি চাইনি। বারবার বলি, এই বৈষম্য বিরোধীদের চোখেই এদেশের মানুষের বিশাল একটি অংশ স্বপ্ন দেখতে চেয়েছিল। তাদের সঙ্গে স্রেফ প্রতারণা করা হয়েছে, ভয়ঙ্কর প্রতারণা। এখন এই যে কমিটি বিলুপ্তির বিষয়, এর মধ্য দিয়েই কি তারা আবার মানুষের আস্থা ফিরে পাবে? প্রশ্নই ওঠে না। তাদেরকে প্রকাশ্যে যেসব অভিযোগের কথা বললাম সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করতে হবে মানুষের সামনে। তাদেরকে সরকারের যেই বিশেষ খেলা, বিশেষ করে মোহাম্মদ ইউনূস সাহেব, তার অভিভাবকত্ব ছাড়তে হবে। বিদেশ থেকে যেসব ওহী নাজিল করা হচ্ছে দেশ ধ্বংসের অংশ হিসেবে, তাদের অভিভাবকত্ব ছাড়তে হবে এবং এনসিপির নেতাদের সাধারণ মানুষের কাতারে অবশ্যই নেমে আসতে হবে। সাধারণ মানুষের মতোই তাদেরকে রাজনীতি করতে হবে। সমগ্র জাতি সম্ভবত আরও একটি জাতীয় নাটকের মুখোমুখি হতে যাচ্ছে এবং এই নাটকটি নিঃসন্দেহে বেশ উপভোগ্য হবে। তার কারণ এরই মধ্যে তার নানান ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা নাকি আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, নির্বাচনের কর্মসূচি ঘোষণা করবেন, এবং এটি নিয়ে চারিদিকে একটা হই হই রব পড়ে গেছে। সারা দেশের যত অনলাইন পোর্টাল আছে, গণমাধ্যম আছে, এমনকি কোনো ইলেকট্রনিক গণমাধ্যম, সব কিছুতে এটি হেডলাইন আকারে এসেছে। খবরটি কিভাবে এলো? শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক ছিল। সেই বৈঠকে যে দলগুলো অংশ নিয়েছিল তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির কাজী জাফর অংশের যিনি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তাদের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়া হবে। আরও অনেকেই এই তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছে। কে কে জানিয়েছেন? যেমন ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তার মানে এতগুলো মানুষ যখন বলছেন, তখন প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন আমরা ধরে নিতে পারি। সত্যি সত্যি হয়তো ঘোষণা দেবেন, পরে কি হবে আমরা জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা আয়োজন হতে যাচ্ছে, প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব মিস্টার শফিকুল আলম কোথায়? তার তো এই আয়োজন নিয়ে সবার আগে সংবাদ সম্মেলন করে ফাটিয়ে দেওয়ার কথা, তিনি কেন নেই? আচ্ছা, ধরে নিলাম যে না, এ বিষয়ে সংবাদ সম্মেলন করলেন না কোনো কারণে, প্রধান উপদেষ্টা নিজের মুখ থেকেই জানাবে এবং রাজনৈতিক দলগুলো কোনো একভাবে প্রধান উপদেষ্টা রেফারেন্স দিয়ে তারা এটা লিক করে দিয়েছে। কিন্তু আসলে কি তিনি নির্বাচনের কোনো আয়োজন করতে যাচ্ছেন নাকি শুধুই ঘোষণা দিবেন? দেখুন, আমার ধারণা, আমি আগেই বলেছি যে ধরে নিতে পারি যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন। এটি শুধুই বিশেষ কোনো উদ্দেশ্য। এখন কি উদ্দেশ্য থাকতে পারে? যেহেতু রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহল, সারা দেশের মানুষ নির্বাচনের সময়সীমা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয়ে এখন ফুঁসে উঠতে শুরু করেছে, সেই ক্ষুব্ধ জনতাকে ঠান্ডা রাখতে, আস্থায় নিতে তিনি নির্বাচনের একটা যেন তেন তারিখ ঘোষণা করতে পারেন, সবাইকে ঠান্ডা রাখতে। এর আগেও রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে বিশেষ বিশেষ নাটক তিনি করেছেন। সবচেয়ে বড় কথা, আগামী 5 আগস্ট আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তি, মানে অভ্যুত্থানের বর্ষপূর্তি।
এবং সেই 5 আগস্টকে কেন্দ্র করে আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পারছি, বাতাসে নানান ধরনের খবর ছড়িয়ে বেড়াচ্ছে যে 5 আগস্টের আগেই সম্ভবত অনেক কিছু ঘটে যেতে পারে। কি ঘটে যেতে পারে আমরা জানি না, তবে গুঞ্জন তো রয়েছেই। সেটি হতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ কিছু, হতে পারে আন্তর্জাতিক পর্যায় থেকে কোনো গেম এমন কিছু হলো, গণেশ উল্টে গেল, হতে পারে রাজনৈতিক দলগুলো এই কয়েকদিনের মধ্যেই আরো বেশি ফুসে উঠছে, আবার নাও হতে পারে। তবে এই দিনটিকে কেন্দ্র করে সরকার যে প্রচন্ড রকম একটি ভয়, চাপ, আতঙ্কের মধ্যে আছে, না জানি কি হয়, না জানি কি হয়, সেই জায়গা থেকে তড়িঘড়ি করে নির্বাচনের একটি তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা দিতেই পারেন। এই কারণেই দিতে পারেন, আরেকটু সহজ করে বলি, প্রধান উপদেষ্টা যেহেতু বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে তড়িঘড়ি করে জরুরি বৈঠকে বসেছে এবং নিজের বিপদ আঁচ করতে পেরে তিনি সবসময় তড়িঘড়ি করে রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকেন, অন্য সময় বা সারা বছর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, যেহেতু একটা আঁচ, অন্যরকম একটা আঁচ তিনি উপলব্ধি করছেন, সেখান থেকে বলার চেষ্টা করা বা বোঝানোর চেষ্টা করা যে আমি তো তোমাদের দাবি সব মেনে নিচ্ছি, নির্বাচনের তারিখটি ঘোষণা করছি, অতএব যে কোনো ষড়যন্ত্র আসতে পারে, অতীত স্বৈরাচার বিভিন্ন খেলা খেলতে পারে, এগুলো প্রতিরোধের জন্য আমার সাথে ঐক্যবদ্ধ হও, আমি তো নির্বাচনের ঘোষণাটা দিয়েই দিচ্ছি। এর আগে তো আমরা তার পদত্যাগের নাটক থেকে শুরু করে অনেক ধরনের নাটক দেখেছি, বিদেশ যাত্রা, তার ক্যারিশমা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবং সংস্কার কর্মসূচির নামে ঐকমত্য কমিশনের যে মাসের পর মাস আমরা নাটক দেখছি এবং এখনো চলছে, সেই জায়গা থেকেও তো কোনো কোনো রাজনৈতিক দল ফুঁসে উঠেছে যে দিনের পর দিন এই বৈঠকের কারণ কি হতে পারে। সিপিবি জানিয়ে দিয়েছে যে এরকম অহেতুক অনর্থক দিনের পর দিন যদি বৈঠক হতে পারে, পরবর্তীতে সিপিবি সহ আরো বেশ কয়েকটি দল ঐকমত্য কমিশনের বৈঠকে তারা উপস্থিত থাকবে কিনা তা তাদেরকে নতুন করে ভাবতে হবে। এখন ধরে নিলাম যে তিনি সত্যি সত্যি নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন। আচ্ছা, সত্যি সত্যি যদি দিয়ে থাকেন, তারপরেও কি আমাদের সত্যি সত্যি ধরে নেওয়ার কোনো কারণ আছে যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে কিনা? কোনো কারণ নেই। যদি কারণ থেকেই থাকে এটি মনে করার, তাহলে যে গত 1 বছর ধরে দেশের সব কিছু যে ওলট পালট করে দেওয়া, ইতিহাসের খোল নলচে বদলে দেওয়ার যে অপচেষ্টা, প্রশাসনের সব কিছু আমূল পরিবর্তনের পথে নিয়ে যাওয়া, এগুলো কি এমনি এমনি হয়েছে? এবং এনসিপিকে, জাতীয় নাগরিক পার্টিকে যে বিশেষ সরকারি পৃষ্ঠপোষকতায় হৃষ্টপুষ্ট করে তোলা, এগুলো কি এমনি এমনি করা সবকিছু? নিশ্চয়ই না, এটি মনে করার কোনো কারণ নেই। বরং বরাবর যা বলে আসছি তাই হবে। দেশে আরো বেশি পরিমাণ অস্থিরতা সৃষ্টি করা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হবে, যেভাবেই হোক নানান ডিজাইনে এগুলো করা হবে। এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও সেইগুলোকে অজুহাতে নিয়ে বলা হবে নির্বাচনের তারিখ, নির্বাচন করার পরিবেশ তো আসলে নেই, কিভাবে আমি নির্বাচন দিতে পারি? তার কারণ এরই মধ্যে এই কথাগুলো যে আমরা অনেক আগে থেকেই আশঙ্কাগুলো প্রকাশ করে আসছি, তার তো প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি। জামায়াতের আমির বললেন যে এই পরিবেশে কি সে নির্বাচন? যখন মিটফোর্ডের সামনে বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হলো, যখন গোপালগঞ্জে রণক্ষেত্র তৈরি করা হলো, সেক্ষেত্রে আমরা এনসিপির মুখ থেকে শুনেছি এই পরিবেশে আবার কিসের নির্বাচন? আস্তে আস্তে খোদ প্রধান উপদেষ্টার মুখ থেকেও আমরা এই কথা শুনতে পেয়েছি অন্য কারোর রেফারেন্সে। যেমন এলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম, তিনি গত কয়েকদিন আগে, মানে 2-3 দিন আগে কোন একটি টেলিভিশন টক শোতে বলছিলেন
যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকের সময় বলেছেন দেশের যে অবস্থা এর মধ্যে নির্বাচন কি করে হয়। বুঝুন, তার 2-3 দিন পর এসে আমরা জানতে পারছি 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আর সবশেষ সেই প্রশ্নটা আবারও তুলি, যদি নির্বাচন অনুষ্ঠিত হয়েও থাকে, মানে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস তার অধীনে নির্বাচন করার কোনো পরিকল্পনা করে থাকেন, সে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা সেই প্রশ্ন অনেক আগে থেকেই উঠেছে, এখনো উঠছে। এবং এনসিপিকে রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় সকল বাহিনীর সহযোগিতায় যেভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে সব কিছুতে, তাতে তিনি কতটা নিরপেক্ষ এগুলো বলা আর না বলা, বিশ্লেষণ করা আমার মনে হয় সময়ের অপচয় মাত্র, আর কিছু নয়। তবে নাটক হবে, নাটক আমরা দেখব, এবং রাজনৈতিক দলগুলো ঘোল খাওয়ার জন্য প্রস্তুত আছে। শুনতে খারাপ শোনা যেতে পারে, আমার কাছে এমনটি মনে হচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।